গুড মর্নিং এভরিওয়ান। ন্যাশনাল ইনকামের বেসিক কিছু জায়গা আগের দিন আমরা ক্লাসের শেষে আলোচনা করেছিলাম। আজকে ন্যাশনাল ইনকামটা হবে এবং সাথে পভার্টি, দুটো চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায় সেটা আমরা গতদিন জেনেছি। ন্যাশনাল ইনকাম হলো একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জিনিস প্রডিউস হচ্ছে, তার যে মানি ভ্যালু, যে পরিমাণ গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় এক বছরে সাধারণত একটা দেশে, তার যে মানি ভ্যালু, সেটা কি বলা হয় সেই দেশের ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম কি সেটা আমরা গতদিন জেনেছি। ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস রিলেটেড এগ্রিগেটস, এবার ন্যাশনাল বলছে ভেরিয়াস ন্যাশনাল ইনকাম এগ্রিগেটস আর এস্টিমেটেড আইদার অ্যাট ফ্যাক্টর কস্ট অর এট দ্য মার্কেট প্রাইস। তাহলে ন্যাশনাল ইনকাম মাপার বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমরা জানি তিনটে পদ্ধতি সম্বন্ধে আমরা জেনেছিলাম: ইনকাম মেথড, প্রোডাকশন মেথড এবং এক্সপেন্ডিচার মেথড। ঠিক আছে? তো এর মধ্যে বিভিন্ন রকম এগ্রিগেটস আছে বা বিভিন্ন রকম মেজার্স বা প্রসিডিওর আছে সেই ন্যাশনাল ইনকাম গুলোকে প্রকাশ করার। ঠিক আছে? তো সেই ন্যাশনাল ইনকাম প্রকাশ করার সাধারণত দুটো এগ্রিগেটস হয়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টে প্রকাশ করা যায়, আর একটা মার্কেট প্রাইসে প্রকাশ করা যায়। আমরা জেনেছিলাম যে ফ্যাক্টরস অফ ইনকাম কাকে বলে। গত ক্লাসে, বেসিক ইকোনমিক ক্লাসে আমরা জেনেছিলাম যে ফ্যাক্টরস অফ ইনকাম কোনগুলো। কোনো একটা প্রোডাকশন, কোনো জিনিস প্রডিউস করতে গেলে আমাদের যে যে ফ্যাক্টরস গুলো লাগে তাদেরকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। যেমন কোনো একটা জিনিস প্রডিউস করতে গেলে আমরা জানি যে কিছু যে কোনো জিনিস প্রডিউস করতে গেলে, যে কোনো গুডস বা সার্ভিস প্রডিউস করতে গেলে আমাদের ল্যান্ড লাগে, একটা লেবার লাগে যারা এটা প্রোডাকশনের কাজে যারা হেল্প করে বা প্রোডাকশন করে, সেরকম লেবার লাগে। ক্যাপিটাল লাগে সেই জিনিসটা তৈরি করতে গেলে, তার যে র মেটেরিয়ালস কেনার জন্য আমাদের কি, বা মেশিনারি কেনার জন্য আমাদের ক্যাপিটাল লাগে। আর ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর একটা অর্গানাইজেশন লাগে বা ব্র্যান্ড বা ইনস্টিটিউশন, যারা হচ্ছে এই জিনিসটা মানে পুরো প্রোডাকশনের কাজে যারা দেখাশোনা করে বা প্রোডাকশনটাকে মার্কেটিং করে, এরকম একটা অর্গানাইজেশন আমাদের লাগে। তাহলে যে কোনো জিনিস প্রডিউস করতে গেলে আমাদের চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে সেই জিনিসটা প্রডিউস করতে গেলে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পিছনে একটা খরচা আছে। আমরা যদি কোনো একটা এই পেনটা আমরা প্রডিউস করতে চাই, তাহলে এই পেনটা প্রডিউস করার জন্য একটা জায়গা লাগবে, সেটাকে ল্যান্ড বলছি। ল্যান্ডটা আমাকে কিনতে হয়, বা ল্যান্ডটা আমার যদি আমি কারোর কাছ থেকে ভাড়া নিই, ল্যান্ড রেন্টে নিই, তাহলে আমাকে ল্যান্ডের জন্য রেন্ট দিতে হয় আমার ল্যান্ডের মালিককে। নেক্সট, যে লেবার যারা এই জিনিসটা উৎপাদন করছে তাদেরকে আমাদের কি দিতে হয়? প্রোডাকশন করতে গেলে ওয়েজ দিতে হয়, আর ওয়েজ বা মজুরি দিতে হয়। আর এই যে পেনটা তৈরি করতে গেলে এই যে প্লাস্টিক লাগছে বা নিপটা লাগছে, এগুলো কিনতে গেলে আমাদের এর মধ্যে বিভিন্ন ডিভাইস আছে, বিভিন্ন বিভিন্ন চিপ আছে, সেগুলো কেনার জন্য আমাদের কি করতে হয়? সেগুলো কেনার জন্য আমাদের একটা খরচা করতে হয় বা ক্যাপিটাল লাগে, পয়সা লাগে। আর এর থেকে যে অর্গানাইজেশনটা এটা তৈরি করছে তাদেরকে প্রফিট দিতে হয়। সেই অর্গানাইজেশনে যারা এই টাকা ইনভেস্ট করছে তাদেরকে কি দিতে হয়? প্রফিট দিতে হয়। তাহলে এই যে খরচাটা, এই যে পেনটা তৈরি করতে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পিছনে যে খরচাটা, সেটাকেই বলা হচ্ছে এই পেনটার ফ্যাক্টর কস্ট। তাহলে একটা কোনো জিনিস তৈরি করতে গেলে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এদের পিছনে যে খরচাটা হয় তাকে বলা হয় কি? ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট রেফার্স টু দ্য কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে খরচা সেটাকেই বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট। যেমন রেন্ট অফ ল্যান্ড, আগে বলেছি ল্যান্ডের রেন্ট। ইন্টারেস্ট অফ ক্যাপিটাল, যদি আমি কারোর কাছ থেকে টাকা ধার নিই তাকে ইন্টারেস্ট দিতে হয়। ইন্টারেস্ট অফ ক্যাপিটাল, ওয়েজেস ফর কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজদের লেবারদের জন্য যে মাইনে দিতে হয় আমাদেরকে। এবং প্রফিট ফর দ্য এন্টারপ্রেনারশিপ, এবং অর্গানাইজেশনকে যে প্রফিটটা দিতে হয়, এগুলোর যে পিছনে যে খরচা, এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর কস্ট বলতে কি বোঝাচ্ছে? মার্কেট প্রাইস থেকে আমরা যদি ট্যাক্স বাদ দিই এবং সাবসিডি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফ্যাক্টর কস্ট। যাই হোক, এই ফর্মুলাটা আমরা মার্কেট প্রাইস কি সেটা বোঝার পরে আমরা দেখবো যে ফর্মুলাটা কি বলতে যাচ্ছে। আর মার্কেট প্রাইস বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমার একটা পেন তৈরি করতে ধরলাম ক্যাপিটাল লেগেছে, মানে ওই যে
ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট দিতে হয়েছে 2 টাকা, ল্যান্ডের জন্য আমাকে রেন্ট দিতে হয়েছে 2 টাকা, লেবারকে দিতে হয়েছে আমার 2 টাকা, এবং প্রফিট রেখেছে, অর্গানাইজেশনের প্রফিট হচ্ছে 2 টাকা। তাহলে পেনটা তৈরি করতে আমার খরচা হয়েছে টোটাল 8 টাকা। এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট পেনটা, ঠিক আছে। এবার মার্কেট প্রাইস, এই পেনটা তৈরি করার জন্য আমাকে কি করতে হয়েছে, গভর্নমেন্টকে ধরলাম 2 টাকা ট্যাক্স দিতে হয়েছে একটা পেনের জন্য। তাহলে এটা হচ্ছে 10 টাকাটা হলো কি পেনটার মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস কি? মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস দ্যাট কাস্টমার্স অ্যাকচুয়ালি পে। তার মানে আমি যদি পেনটা, কেউ যদি পেনটা কিনতে যায়, একজন ব্যক্তি, সে পেনটা কত টাকা দিয়ে কিনবে? 10 টাকা দিয়ে। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে যে দামে কোনো একটা প্রোডাকশন বা কোনো জিনিস, সেটা কাস্টমার যে দামে কেনে। মার্কেট প্রাইস ইজ দ্য প্রাইস দ্যাট কাস্টমার্স অ্যাকচুয়ালি পে। ইট ইনক্লুডস দ্য কম্পোনেন্টস অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড সাবসিডিজ। তাহলে এর মধ্যে কি ঢুকে রয়েছে? 8 টাকা হচ্ছে ফ্যাক্টর কস্ট, তার মধ্যে আবার ট্যাক্স ঢুকে রয়েছে। আর যদি সরকার কোনো সাবসিডি দেয়, সেই সাবসিডিটা বিয়োগ হয় তার থেকে। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে ফ্যাক্টর প্রাইসের সাথে, ফ্যাক্টর কস্টের সাথে আমরা যদি ইনডাইরেক্ট ট্যাক্স এবং সাবসিডি অ্যাড করি, তাহলে আমরা পাই মার্কেট প্রাইস, জিনিসটার অ্যাকচুয়াল দ্রব্যমূল্য বাজারে, সেটা আমরা পাই। অ্যাকর্ডিংলি, when indirect taxes are deducted and subsidies added to the market price, we get the value of national income at factor cost. তাহলে যদি আমরা এই when indirect tax are deducted, তাহলে এই যে মার্কেট প্রাইসের মধ্যে 10 টাকা হচ্ছে পেনটার মার্কেট প্রাইস, তার থেকে আমরা যদি ইনডাইরেক্ট ট্যাক্সটা বিয়োগ করে দিই, ঠিক আছে। ধরা যাক এই যে পেনটা উৎপাদন করার জন্য সেই কোম্পানিকে, যে কোম্পানিটা তৈরি করছে, তাকে সরকার 1 টাকা কি করে? সাবসিডি দেয়। 1 টাকা কি করে? সাবসিডি দেয় ধরলাম। তাহলে পেনটার তখন দাম কত দাঁড়াবে গিয়ে? পেনটার দাম দাঁড়াবে 8 টাকা হয়েছিল ফ্যাক্টর কস্ট, তার থেকে আমি 1 টাকা সরকার সাবসিডি দিয়েছে, তাহলে এখন দাঁড়ালো গিয়ে দাম দাম হচ্ছে 7 টাকা, আর 2 টাকা সরকার ট্যাক্স নিয়েছে। তাহলে পেনটার দাম অ্যাকচুয়ালি মার্কেটে দাঁড়াচ্ছে 9 টাকা। 9 টাকাটা হচ্ছে তার মার্কেট প্রাইস, ঠিক আছে। তাহলে এই মার্কেট প্রাইস থেকে বলছে যদি আমি ট্যাক্সটাকে বিয়োগ করি, তার মানে 9 টাকা থেকে ট্যাক্স কত দিয়েছিল? 2 টাকা। 2 টাকাটা বিয়োগ করলাম, এবং সাবসিডিটা যদি অ্যাড করি, প্লাস 1 টাকা সাবসিডি দিয়েছিল সরকার, ডিডাক্টেড অ্যান্ড সাবসিডি অ্যাডেড টু দ্য মার্কেট প্রাইস, তাহলে আমরা কি পাবো? জিনিসটার ফ্যাক্টর কস্ট কত সেটা পাবো। তাহলে এই যে 2 টাকা বিয়োগ প্লাস হচ্ছে এটা যোগ, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 টাকাটা তাহলে কি ছিল? 8 টাকাটা ছিল হচ্ছে ফ্যাক্টর কস্ট। তাহলে মার্কেট প্রাইস থেকে যদি আমরা ইনডাইরেক্ট ট্যাক্সটা বিয়োগ করি এবং সাবসিডিটা যোগ করি, তাহলে আমরা ফ্যাক্টর কস্ট কত ছিল, আসলে কত খরচা হয়েছিল পেনটা তৈরি করতে, সেটা পেয়ে যাই। এখানে সেটাই বলতে চাইছি, এই 8 টাকাটা আমরা বেরিয়ে গেল কি? ফ্যাক্টর কস্ট ছিল, পেনটার ফ্যাক্টর কস্ট ছিল 8 টাকা, সেটা আমরা পেয়ে গেলাম। কোথা থেকে? মার্কেট প্রাইস থেকে ট্যাক্স বিয়োগ করে এবং সাবসিডি যোগ করে আমরা ডাইরেক্ট ফ্যাক্টর কস্টটা পেতে পারি। তাহলে এখানে এটা ফর্মুলা আকারে লেখা আছে। তাহলে মার্কেট প্রাইস সমান কি বলতে পারি আমরা? ফ্যাক্টর কস্ট, মানে ফ্যাক্টর কস্ট ছিল 8 টাকা, যোগ ইনডাইরেক্ট ট্যাক্স, কত টাকা ইনডাইরেক্ট ট্যাক্স দিয়েছিল? 2 টাকা, বিয়োগ সাবসিডি, সাবসিডি কত? 1 টাকা। তাহলে আমরা কি পাবো এখান থেকে? 8 প্লাস প্লাস -1, তাহলে এটা কি হয়েছে? এই 7 8 আর 9, এটা হচ্ছে কি বেরোলো? মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস আমরা কিভাবে পাই? ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্সটা যোগ করে এবং সাবসিডি বিয়োগ করে। আর ফ্যাক্টর কস্ট কি করে পাই? মার্কেট প্রাইসের থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা বিয়োগ করে এবং সাবসিডি যোগ করে, ঠিক আছে। তো পরীক্ষায় আমাদের এইভাবে আসতে পারে যে মার্কেট প্রাইস সমান কি? সমান হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ, বা ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ, ঠিক আছে। তাহলে পরীক্ষায় ফর্মুলা আকারেও এক্সামে কিন্তু আসতে পারে, ঠিক আছে। এইভাবে বুঝে আমাদেরকে করতে হবে। তাহলে ন্যাশনাল ইনকাম আমরা দুভাবে প্রকাশ করতে পারি দেশের ন্যাশনাল ইনকাম, একটা হচ্ছে ফ্যাক্টর কস্টে, আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। মানে একটা যে জিনিস, টোটাল যে জিনিস বা গুডস এবং সার্ভিস দেশে প্রডিউসড হলো, তার একটা ফ্যাক্টর কস্ট আছে, ফ্যাক্টর কস্টে প্রকাশ করা যায়। আবার মার্কেট প্রাইসও প্রকাশ করা যায়, মানে অ্যাকচুয়ালি কাস্টমাররা কত দামে কিনছে সেই জিনিস বা গুডস এবং সার্ভিস গুলো দেশের মানুষ
টোটাল কত দামে কিনছে, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইসেও ন্যাশনাল ইনকামকে প্রকাশ করা যায় বা ফ্যাক্টর কস্টও প্রকাশ করা যায়। এবার আমরা দেখবো বিভিন্ন রকম ন্যাশনাল ইনকাম মাপার বিভিন্ন পদ্ধতি। একটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। জিডিপিটা কি? মানে ইট ইজ দ্য মনিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ইন আ ইয়ার। তাহলে আমাদের দেশের মধ্যে, দেশে এটা যদি দেশ হয় আমাদের দেশের মধ্যে, সে তার মধ্যে বিদেশের লোকও আসতে পারে, বিদেশের লোক আছে অনেকগুলো, এসে তারা কি করছে আমাদের দেশে প্রোডাকশন করছে। যে মোবাইল ফোনগুলো আমরা ইউজ করি বিদেশি কোম্পানি, কিন্তু তারা প্রোডাকশন করছে আমাদের ইন্ডিয়াতে এসে। তাহলে একটা দেশের, আমাদের দেশের মধ্যে এক বছরে দেশের মানুষ এবং বিদেশের থেকে আসা মানুষরা যে পরিমাণ টাকার জিনিস প্রডিউস করছে আমাদের দেশের মধ্যে, দেশের মধ্যে দেশের মানুষরাও প্রডিউস করছে কোনো জিনিস, আবার বিদেশিরাও এই দেশে এসে তাদের কোম্পানি স্টাবলিশ করে প্রোডাকশন এখানেও করছে দেশের মধ্যে। বিভিন্ন রকম মোবাইল ফোন, আমরা বিদেশি মোবাইল ফোন ইউজ করি, সেগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে যেগুলো। তাহলে একটা দেশের এক বছরে দেশের মানুষ এবং বিদেশের মানুষ মিলে যে প্রোডাকশন করে, যে টাকার জিনিস প্রডিউস করে, তাকে বলা হচ্ছে সেই দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইট ইজ দ্য মনিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ইন আ ইয়ার। তাহলে এটা কান্ট্রির মধ্যে প্রোডাকশনটাকেই আমরা জিডিপি বলবো। কান্ট্রির মধ্যে যে পরিমাণ টাকার জিনিস প্রডিউস হচ্ছে তাকেই বলা হচ্ছে জিডিপি। আমাদের দেশের লোক যদি বিদেশে গিয়ে, অন্য একটা দেশে গিয়ে আমাদের দেশের লোক যদি কোনো জিনিস প্রডিউস করে, সেটা কিন্তু জিডিপির মধ্যে অ্যাড হবে না। ঠিক আছে, দেশের লোক অন্য দেশে করছে প্রোডাকশনটা, তাহলে সেটা কিন্তু আমাদের দেশের জিডিপির মধ্যে অ্যাড হবে না। কিন্তু বিদেশের লোক সে যদি আমাদের দেশে এসে কোনো জিনিস প্রোডাকশন করে, সেটা কিন্তু আমাদের জিডিপির মধ্যে কাউন্ট হবে, সেটা আমাদের জিডিপির মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে জিডিপি বলতে কি? দেশের মধ্যে ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের ভিতরে যা প্রোডাক্ট তৈরি হচ্ছে তার মানি ভ্যালুটাকে। এক বছরে যত পরিমাণ জিনিস প্রডিউস হচ্ছে একটা দেশের ভিতরে, তার যে মানিটারি ভ্যালু সেটাকেই বলা হচ্ছে কি? সেই দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। তো এই জিডিপি দু রকম ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা রিয়েল জিডিপি। একটা নমিনাল জিডিপি, একটা রিয়েল জিডিপি। এটা আমরা একটু সহজ করে বুঝবো, একটা নিজেদের প্রোডাকশন দিয়ে বুঝবো কিভাবে হয়। ধরলাম এই পেনটা আমার তৈরি করতে আমার কত খরচা হয়েছে? আমার খরচা হয়েছে 8 টাকা, আগে আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো এই পেনটার মানি ভ্যালু আমরা কি এখন দেখছি 8 টাকা। আমি তাহলে এক বছরে বা এক মাসে আমি ধরলাম এই পেনটা 10টা পেন তৈরি করেছি। ঠিক আছে, তাহলে 10টা পেন তৈরি করলে তাহলে এক মাসে আমার কত হচ্ছে প্রোডাকশন? 80 টাকার প্রোডাকশন হচ্ছে। একটা একটা পেন 8 টাকা করে বিক্রি হয়, ধরা যাক 10 টাকা করে। 8 টাকা তো ফ্যাক্টর কস্ট ছিল, ট্যাক্স দিয়ে পেনটার দাম হয়েছিল 10 টাকা মার্কেট প্রাইস। তো আমার এক বছরে পেন, এক মাসে আমরা টোটাল 10টা পেন তৈরি করেছিলাম, তাহলে 10টা পেনের টোটাল দাম ছিল 100 টাকা এক মাসে। ঠিক আছে, তাহলে 100 টাকা হচ্ছে আমার কি ধরলাম জিডিপি। ঠিক আছে, এবার পরের মাসে কি হলো? পেনটার দাম মার্কেটে বৃদ্ধি পেয়েছে, পেনটার দাম বেড়ে গেছে, মানে ইনফ্লেশনের কারণে মুদ্রাস্ফীতি হয়েছে, দেখা যাচ্ছে র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, বা যারা লেবার তাদের ওয়েজ বৃদ্ধি করতে হয়েছে আমাকে ইনফ্লেশনের কারণে। এর ফলে পেনের কি হয়েছে? পেনের ফ্যাক্টর কস্টটা কিন্তু বেড়ে গেছে, পেন তৈরি করতে যে খরচাটা সেটা আমার বেড়ে গেছে। তাহলে পেনের তখন দাম দাঁড়ালো দেখা যাচ্ছে 20 টাকা এক মাস পরে। ঠিক আছে, তাহলে আমি পেন উৎপাদন করেছি ওই মাসে, বেশি দাম হয়ে গেছে বলে আমি 7টা পেন উৎপাদন করেছিলাম। তাহলে পরের মাসে আমার কত টাকার টোটাল জিনিস উৎপন্ন হয়েছে? 20 টাকা গুণ 7, তাহলে 140 টাকা। 140 টাকার জিনিস আমার উৎপাদন হয়েছে। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে যেন প্রোডাকশনটা আগের থেকে বেড়েছে, কারণ আগের মাসে 100 টাকা আমার ছিল প্রোডাকশন, 100 টাকার প্রোডাকশন হয়েছিল, এই মাসে সেখানে 140 টাকার প্রোডাকশন হয়েছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে বেড়েছে আমার জিডিপি, তাই তো? আমার উৎপাদন বেড়েছে, নাহলে বেশি টাকা আসতো না। কিন্তু সত্যি কি উৎপাদন বেড়েছে? উৎপাদন কি সত্যিই বেড়েছে? আগে হয়েছিল 10টা আগের মাসে, এই মাসে সেখানে কটা হয়েছে? 7টা। তাহলে আমার উৎপাদন কমে গেছে, তাও ইনফ্লেশনের জন্য দেখাচ্ছে যে আমার উৎপাদন বেড়েছে। এবার
এই যে প্রবলেমটা দেখে মনে হচ্ছে আমাদের দৃষ্টিতে উৎপাদন বেড়েছে, কিন্তু আরো কি উৎপাদন কমেছে আমার। যদি 10টা হতো তাহলে কি হতো, 200 টাকা হতো, কিন্তু সেখানে 7টা হয়েছে বলে 140 টাকা। উৎপাদন আরো কমে গেছে 10-এর থেকে, কিন্তু আমার দামটা বাড়ার জন্য বেশি দেখাচ্ছে। এই যে প্রবলেমটা, আমাদের জিডিপি মাপার ক্ষেত্রে এরকম প্রবলেম আসে দেশের, যে ইনফ্লেশনের জন্য দেখায় যে জিডিপি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, সেই জন্য কি করে সরকার বা আমরা কি করতে পারি এখানে, যে আগের মাসের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। যে পেনটার দাম ছিল 10 টাকা করে, আগের মাসে পেনের দাম ছিল 10 টাকা করে, আমি আগের মাসের প্রাইসটাকেই বেস বেস প্রাইস ধরে নিলাম, যে আমি উৎপাদন বেড়েছে না কমেছে আর বুঝতে পারবো। তাহলে আমার পেন উৎপন্ন হয়েছে 7টা উৎপাদন হয়েছে, আর আমার দাম ছিল হচ্ছে 10 টাকা। তাহলে আমার টোটাল এখন কত টাকার যে উৎপাদন উৎপাদন হয়েছে, 70 টাকা, সেটা পেয়ে যাচ্ছি। তাহলে একটা বেস ইয়ার ধরে, বেস বেস প্রাইস ধরে, আগের মাসের প্রাইস থেকে বেস প্রাইস ধরে আমি যদি হিসাব করি, তাহলে আমার সত্যি সত্যি উৎপাদন বাড়ছে না কমছে আমরা জিডিপি থেকে বুঝতে পারবো। তাহলে আগে ছিল 100 টাকা, সেখানে এবার হয়েছে 70 টাকা। কিন্তু বর্তমানে যেটা প্রাইস চলছে তার মধ্যে ইনফ্লেশন যোগ আছে, বর্তমান প্রাইসে যদি হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি, দেখে মনে হবে জিডিপি আমার বেড়ে গেছে। তাহলে দেশের জিডিপির ক্ষেত্রে যদি কোনো বেস ইয়ার ধরে, একটা কনস্ট্যান্ট প্রাইস ধরে, একটা বছরে 2011-12 হচ্ছে এখন বেস ইয়ার জিডিপি পরিমাপ, তাহলে 2011-12 প্রাইসে যদি মাপে একটা কনস্ট্যান্ট ইয়ারের প্রাইসকে বেস ইয়ার ধরে যদি সরকার জিডিপি কে প্রকাশ করে, তখন আমরা কি পাই, রিয়েল জিডিপি। সত্যি সত্যি জিডিপি বাড়ছে না কমছে সেটা পাই। কিন্তু যদি বেস ইয়ার না ধরে আমরা মার্কেট প্রাইসে হিসাব করি, তখন মার্কেট ভ্যালু, বর্তমানে যে মার্কেট প্রাইস আছে তাতে যদি হিসাব করি, তাহলে আমরা কি নমিনাল জিডিপি পাই, নামে জিডিপি বৃদ্ধি পাচ্ছে। এইটার মতো 140 মার্কেট প্রাইসে ধরেছিলাম, পেনটার দাম 20 টাকা করে হয়ে গেছিল, তাহলে আমরা নমিনাল জিডিপি পাচ্ছি। আর রিয়েল জিডিপি আমরা যখন বেস ইয়ার ধরে, মানে সেই মাসের প্রাইসটা ধরেছিলাম 10 টাকা, তখনই আমরা রিয়েল জিডিপি বাড়ছে না কমছে জানতে পারছি। তাহলে এই যে কনস্ট্যান্ট প্রাইসে কোনো একটা বেস ইয়ার ধরে যদি জিডিপি প্রকাশ করা হয়, তখন সে যে আমরা জিডিপির পরিমাণটা পাই সেটা হচ্ছে রিয়েল জিডিপি। আর যদি আমরা মার্কেট ভ্যালুতে হিসাব করি জিডিপি, তাহলে সেটা যেটা পাই আমরা ফিগারটাকে বলা হয় নমিনাল জিডিপি। ঠিক আছে, তাহলে নমিনাল জিডিপি সবসময় রিয়েল জিডিপির থেকে কি হয়, বেশি হয়। বেশি, আর কারণ পুরোনো প্রাইস কমই ছিল, যত দিন যায় আমাদের ইনফ্লেশন বাড়ে, মুদ্রাস্ফীতি হতে থাকে, জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে নমিনাল জিডিপি কিন্তু রিয়েল জিডিপির থেকে সবসময় বেশি হয়। তাহলে জিডিপি দাম দুভাবেই প্রকাশ করে সরকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইসে, আর একটা হচ্ছে কি, মার্কেট ভ্যালুতে। তাহলে মার্কেট ভ্যালুতে আমরা যেটা পাই জিডিপি সেটা হচ্ছে নমিনাল জিডিপি, আর কনস্ট্যান্ট প্রাইস বা বেস ইয়ার ধরে জিডিপি যে প্রকাশটা পাই, জিডিপি যে ফিগারটা আমরা পাই, সেটাকে বলা হয় রিয়েল জিডিপি। ঠিক আছে, আচ্ছা এর আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিডিপি, যেটা হলো আমাদের এক বছরে যা উৎপাদন হয়েছে জিনিস, তার যে মানি ভ্যালু সেটাকে বলছি আমরা জিডিপি। তো আমরা যেমন ওই পেনের উৎপাদনটা দিয়ে ধরছিলাম, তাহলে পেনের উৎপাদন হয়েছিল আমাদের রিয়েল জিডিপি ধরা যাক 100 টাকা, 10টা পেন উৎপাদন হয়েছিল, তো একটা পেনের ভ্যালু ছিল 10 টাকা। তো এই পেনটা উৎপাদন করতে গেলে আমাদের কিছু মেশিন ব্যবহার করতে হয়েছে, এই পেনটা গোল করতে হয়েছে, লম্বা কাটতে হয়েছে এরকম ভাবে প্লাস্টিকটাকে, কিছু মেশিন আমাদেরকে ব্যবহার করতে হয়েছে পেনটা উৎপাদন করার জন্য। তো ওই মেশিনটার যত আমরা ব্যবহার করি মেশিনটার তো ক্ষয় হয়, যত আমরা ব্যবহার করি একটা মেশিন, একটা তার তো একটা একটা নির্দিষ্ট টাইম স্প্যান বা একটা আয়ু আছে একটা মেশিনের, একটা মেশিন একটা সময় গিয়ে খারাপ হতে পারে। তাহলে তার যে কম্পেনসেশন, মানে সেই মেশিনটা, একটা মেশিন আমি ধরলাম এই পেন উৎপাদন করার মেশিনটা 10 বছর চলে, এবং এই মেশিনটার দাম নিয়েছিল 10,000 টাকা। তাহলে প্রত্যেক বছরে মেশিনটার ক্ষয় আমরা কত বলতে পারি, 10 বছর আয়ু এবং 10,000 টাকা হচ্ছে দাম। তাহলে প্রত্যেক বছরে মেশিনটা ক্ষয় হচ্ছে কত করে, 1,000 টাকা করে ক্ষয়ে যাচ্ছে, আমরা যদি মানি ভ্যালুটা বিয়োগ করি। তাহলে এই জিডিপি থেকে যে আমাদের টোটাল যে উৎপাদন হয়েছে তার মানি ভ্যালু হলো, ধরলাম দেশের মানি ভ্যালু হয়েছে 1 কোটি টাকা জিডিপি, তার মধ্যে এরকম ক্ষয় ঢুকে আছে অনেক জিনিসের মেশিনের, ধরলাম সেটা 10,000 টাকা। তাহলে 10,000 টাকাটা কি করবো, এই জিডিপি, রিয়েল জিডিপি যেটা বেরোলো তার থেকে আমরা যদি বিয়োগ করি, যে ফিগারটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, সেটাকে বলবো জি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে
এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। যেটা ক্ষয় সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা যদি জিডিপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বা এই ক্ষয়টা বাদ দিই, তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটার নাম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি। ঠিক আছে, তাহলে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয়, যেটাকে বাংলায় বলে অবচয়, ইংরেজিতে বলে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ওই কম্পেনসেশন টু দা ফিক্সড ক্যাপিটাল। ঠিক আছে, মানে ফিক্সড ক্যাপিটাল মানে কি, এই যে মেশিন বা এই যে ঘরটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। ঘরটার তো একটা নির্দিষ্ট টাইম আছে, যে আমরা যে ঘরটাতে আমরা বানাচ্ছি, প্রোডাকশন করছি, সেই ঘরটা তো 100 বছর পরে বা 50 বছর পরে গিয়ে ভেঙে পড়বে, তার একটা নির্দিষ্ট একটা আয়ু আছে। ঠিক আছে, তাহলে এই ঘরেরও ক্ষয় হচ্ছে। তাহলে এই যে ক্ষয়ের মানুভ্যালুটা বা অবচয়টা, ডেপ্রিসিয়েশনটা যদি আমরা জিডিপি থেকে বাদ দিই, আমরা যে ফিগারটা পাই সেটাকে বলা হয় জিডিপি এর নেট, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ক্ষয়টা বাদ দিলে। ঠিক আছে, তাহলে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন সমান কি পাই আমরা? এনডিপি। ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে আগেরটা ছিল কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের মধ্যে, ডোমেস্টিক মানে ডোমেস্টিক এয়ারপোর্ট, মানে সেখানে দেশের মধ্যে বিমান চলাচল করে, তাহলে ওটা দেশের মধ্যের ব্যাপার বোঝাচ্ছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে দেশের মধ্যে উৎপাদনকে বোঝাচ্ছে। আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে, ন্যাশনাল হচ্ছে একটা নেশন ওরিয়েন্টেড, মানে ন্যাশনাল, আমরা ইন্ডিয়ান ন্যাশনাল। ঠিক আছে, তো এখানে দেশের মানুষকে বোঝাচ্ছে। ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ ইয়ার অন এ কান্ট্রি অফ এ কান্ট্রি, দ্যাট ইজ বাই দ্য লেবার অফ দ্য প্রপার্টি। তাহলে কি বলছে, জিএনপি বলতে কি বোঝাচ্ছে? জিডিপি ছিল শুধুমাত্র দেশের মধ্যে প্রোডাকশনকে বোঝাচ্ছিল জিডিপি। সে তার মধ্যে বিদেশি লোক এসেও প্রোডাকশন করলেও আমাদের দেশের মধ্যে যদি প্রোডাকশন হয় তবে সেটা জিডিপির মধ্যে হিসাব হতো। আর জিএনপি বলতে বোঝাচ্ছে দেশের লোককে বোঝাচ্ছে। আমাদের দেশের লোক দেশের মধ্যে যে প্রোডাকশনটা করছে, প্লাস আমাদের দেশের লোক অনেক দেশে গিয়ে তারা কিছু প্রোডাকশন করছে, আমাদের দেশের লোক তারা বিদেশেও প্রোডাকশন করছে। এরা ইন্ডিয়ান, এখানে একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান তাহলে আমাদের দেশের লোক দেশের মধ্যে এবং দেশের বাইরে, দেশের লোকেরা যে প্রোডাকশন, ইন্ডিয়ান ন্যাশনাল, ঠিক আছে, ইন্ডিয়ার লোক দেশের মধ্যে এবং দেশের বাইরে যে প্রোডাকশনটা করে, তার যে মানি ভ্যালু এক বছরে, সেটাকে বলা হয় কি? জিএনপি। এখানে কি দেশের লোকটাই ইম্পর্টেন্ট, আগেরটা কি ছিল? দেশের মধ্যে প্রোডাকশন হওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সেখানে বিদেশি লোকরাও যদি আমাদের দেশে এসে প্রডিউস করে কোনো জিনিস, সেটাও জিডিপিতে ক্যালকুলেট হতো। আর জিএনপি মানে কি? দেশের মানুষটা ইম্পর্টেন্ট। দেশের মানুষ দেশের মধ্যে এবং দেশের বাইরে অন্য দেশে যা এক বছরে জিনিস উৎপাদন করছে, সেটাকে বলা হয় কি? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি জিএনপি সমান জিডিপি, আর জিএনপি এর যে রিলেশন সেটা আমরা কিভাবে দেখতে পারি? জিএনপি সমান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সমান জিডিপি। জিডিপির মধ্যে কি আছে? আমাদের দেশের ভিতরের প্রোডাকশন প্লাস এক্সপোর্ট, মানে আমাদের দেশ থেকে কিছু জিনিস বিদেশে যাচ্ছে, মাইনাস ইম্পোর্ট, আবার কিছু জিনিস আমরা দেশে ইম্পোর্ট করছি। তাহলে জিডিপির থেকে, জিডিপির সাথে যদি আমরা এক্সপোর্ট, যেটা আমরা বিদেশে পাঠাচ্ছি, যোগ করি, এবং যেটা আমরা বিদেশ থেকে রপ্তানি করছি, বিদেশ থেকে আমদানি করছি, ইম্পোর্টটা বিয়োগ করি, তাহলে আমরা পাই জিএনপি। মানে জিডিপির থেকে যদি জিডিপির সাথে আমাদের বিদেশে রপ্তানিটা, যেটা আমরা বিদেশে পাঠাচ্ছি, সেটা যোগ করি, এবং আমদানি যা করছি সেটা বিয়োগ করি, তাহলে আমরা পাই কি? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাই। মানে আমাদের দেশের মানুষ দেশের মধ্যে এবং দেশের বাইরে টোটাল কত টাকার জিনিস উৎপাদন করছে, সেটা আমরা পেতে পারি। এটা হচ্ছে জিডিপি এবং জিএনপি এর সম্পর্ক। জিএনপি সমান জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ঠিক আছে, তার থেকে আমরা জিএনপি পেতে পারি জিডিপি থেকে। এবার ঠিক যেমন নেট ন্যাশনাল প্রোডাক্ট, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্টটাকে বলতাম, জিডিপির থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পেয়েছিলাম কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক সেরকমই জিএনপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই, যদি ডেপ্রিসিয়েশনটা
বাদ দিই জিএনপি থেকে, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে আমরা পাবো কি নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আগেরটার মতো। তাহলে ডেপ্রিসিয়েশনটা যদি আমরা জিএনপি থেকে বাদ দিই আমরা পাই এনএনপি, আর ডেপ্রিসিয়েশন যদি জিডিপি থেকে বাদ দিই তাহলে আমরা পাই এনডিপি, ঠিক আছে। নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস, আমরা আগে জেনেছি মার্কেট প্রাইস কি, ফ্যাক্টর কস্ট কি, ঠিক আছে। তো নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা হলো সেটাকে মার্কেট প্রাইসও প্রকাশ করা যায়। তাহলে মার্কেট প্রাইসে প্রকাশ কিভাবে হচ্ছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে জিএনপি যেটা হলো তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা কি পাচ্ছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস পাচ্ছি, মানে বর্তমান মূল্যে। ফ্যাক্টর কস্ট কিভাবে পাচ্ছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট কিভাবে পাবো, নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস যেটা পেলাম, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইসে পাই, ঠিক আছে। তার থেকে যদি আমরা কিভাবে ফ্যাক্টর কস্টে আসতাম, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে কিভাবে এসেছিলাম, মার্কেট প্রাইস থেকে যদি আমরা ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিই এবং সাবসিডি যোগ করি তাহলে আমরা কি পাই, ফ্যাক্টর কস্ট। আগের স্লাইডে ফার্স্ট স্লাইডে আমরা জেনেছিলাম যে মার্কেট প্রাইস থেকে যদি আমরা ট্যাক্সটা বাদ দিই, মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা, এবং সাবসিডি যোগ করি তাহলে আমরা পেয়েছিলাম ফ্যাক্টর কস্ট। তাহলে ঠিক সেরকমই এনএনপি ফ্যাক্টর কস্ট মানে কি, এনএনপি মার্কেট প্রাইস থেকে ট্যাক্স বাদ দিচ্ছে এবং সাবসিডি যোগ করছে, করলে আমরা পাচ্ছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আমাদের এনএনপি কত হলো ফ্যাক্টর কস্টে সেটা আমরা পেতে পারি। মার্কেট প্রাইস থেকে এনএনপি মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দেবো এবং সাবসিডি যোগ করবো, করলে আমরা পারবো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, সেটা আমরা পেতে পারি। এবার দ্য নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ নোন অ্যাজ ন্যাশনাল ইনকাম। এনসিআরটি ক্লাস 11 এর যে ম্যাক্রো ইকোনমিক্স বই আছে সেই বইটা অনুযায়ী এই বইতে বলা হচ্ছে যে আমাদের দেশ ন্যাশনাল ইনকাম কাকে বলে, ন্যাশনাল ইনকাম হচ্ছে এই যে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম। মানে এইটা নেট ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্টটাই হচ্ছে কোন দেশের ন্যাশনাল ইনকাম বলে বিবেচিত হয় ক্লাস 11 এর এনসিআরটি বই অনুযায়ী। কিন্তু আমরা জানি আমাদের ন্যাশনাল ইনকাম কে প্রকাশ করে ভারতবর্ষে, সিএসও, ঠিক আছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অফিস, এখন বর্তমানে নাম হয়েছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আমরা জানি। তাহলে সিএসও প্রকাশ করে, কিন্তু সিএসও বলছে হাউএভার দ্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সিএসও আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিফাইন্স ন্যাশনাল ইনকাম। তাহলে সিএসও ডিফাইন করছে ন্যাশনাল ইনকামকে এইভাবে, বলছে নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস মানে হচ্ছে এনএনপি যেটা মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিস, এটাকেই বলছে ন্যাশনাল ইনকাম। সিএসও তাহলে ন্যাশনাল ইনকাম কোনটাকে বলছে, এনএনপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিস, এটাকেই বলছে সিএসও ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল ইনকাম ফ্যাক্টর কস্টটাকে বলছিল কি, নেট ন্যাশনাল ইনকাম নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে এইটা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে এই ইকুয়েশনটা ন্যাশনাল ইনকাম অ্যাকর্ডিং টু ক্লাস 11 এর এনসিআরটি বই। কিন্তু সিএসও এর মত অনুযায়ী ন্যাশনাল ইনকাম নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস, মানে এইটা নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস, এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে সিএসও বলছে এইটাকে মার্কেট প্রাইসটাকে ন্যাশনাল ইনকাম, আর এনসিআরটির বই বলছে ফ্যাক্টর কস্ট থেকে ন্যাশনাল ইনকাম। তাহলে যেহেতু আমাদের ইন্ডিয়ান ইকোনমি পড়ছি, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনটাকে ন্যাশনাল ইনকাম হিসেবে বিবেচনা করে, মার্কেট প্রাইসটাকে। সেই জন্য আমাদের যদি প্রশ্ন আসে ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এটাই উত্তর হবে, ঠিক আছে। এনসিআরটির বইতে বলা আছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে বলা হয়, কিন্তু আমাদের দেশ কোনটাকে বিবেচনা করে ন্যাশনাল ইনকাম হিসেবে, এনএনপি অ্যাট মার্কেট প্রাইসটাকে। সেই জন্য পরীক্ষা যদি উত্তর আসে এর মধ্যে কোনটা ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম হচ্ছে এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। যেহেতু সিওসও এটাকেই কনসিডার করে অ্যাজ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। জিএনপি সমান জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে আমরা জেনেছিলাম জিডিপি আর জিএনপি এর সম্পর্ক। তাহলে জিএনপি সমান কি জেনেছিলাম, জিডিপি
প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটাই জেনেছিলাম আমরা আগের স্লাইডে। জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে কি? আমাদের দেশ যদি 100 টাকার জিনিস এক্সপোর্ট করে, মানে কোনো দেশে পাঠায়, বিভিন্ন দেশে এক্সপোর্ট করে 1 বছরে, আর ইম্পোর্ট করে, আমাদের দেশ বিদেশ থেকে ইম্পোর্ট করে যদি 80 টাকার জিনিস, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত টাকার জিনিস আমাদের কত টাকা লাভ হয়েছে সেটা পাবো, বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড পাবো, মানে বিদেশ থেকে আমাদের সত্যি কত ইনকাম হয়েছে সেটা পাবো। তাহলে 100 টাকার জিনিস আমরা বিদেশে পাঠিয়েছি, আর 80 টাকার জিনিস আমরা বিদেশ থেকে কিনেছি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের 20 টাকা লাভ হয়েছে। এটাকেই বলা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, শর্টে বলে NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে এটাই বলছে, যেটা এই যে ইকুয়েশনটা, এটাকেই বলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, 100 মাইনাস 80, এটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। সেটাই এখানে বললো যে জিডিপি প্লাস আমরা যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করি, তাহলে আমরা পাবো জিএনপি। ঠিক আছে, এইভাবেও আসতে পারে, জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এরকম ভাবেও দিতে পারে। আর যেহেতু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টকে কি বলা হয়, NFIA, সেহেতু এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করলে আমরা পাই জিএনপি। যেটা বললাম, নেট নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বলতে কি, এই যে এখানে যেটা বুঝিয়েছি এখানে সেটা লেখা আছে, যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড সমান হচ্ছে ইনকাম আর্নড বাই দ্য ডোমেস্টিক ফ্যাক্টর অফ production employed in the rest of the world minus factor income earned by the factors of production of the rest of the world employed in the domestic economy। এত বড় আমাদের কোনো দরকার নেই, এই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টের মধ্যে যে ডিফারেন্স, এটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটুকু মাথা রাখলেই হবে। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড উইল বি, কি হবে, ইনকাম আর্নড বাই দ্য ইন্ডিয়ান রেসিডেন্ট ইন ফরেন কান্ট্রিজ। তাহলে আমাদের দেশের লোকেরা বিদেশ থেকে যে টাকার জিনিস আর যত টাকা আর্ন করে আনছে, মাইনাস বিদেশিরা আমাদের দেশ থেকে যে টাকার জিনিস আর্ন করে নিয়ে যাচ্ছে, এর যে বিয়োগফল, এটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বা আমাদের দেশ থেকে যত টাকার জিনিস এক্সপোর্ট হচ্ছে, মাইনাস আমাদের দেশ যত টাকার জিনিস ইম্পোর্ট করছে, সেটাকেই বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ওকে, সেটা যদি আমরা জিডিপির সাথে যোগ করি, আমরা ডাইরেক্ট পেয়ে যাবো কি, আমাদের দেশের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা পেয়ে যাবো।